আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। 2024-এর একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি সকলে। আর নতুন আরও একটি বছর শুরু করার জন্য সকলেই একটু আগ্রহ নিয়েই ওয়েট করছি 2025-কে নতুনভাবে সংবর্ধনা দেওয়ার জন্য। বিগত বছরগুলোর মতোই 2024-ও যখন আমাদের কাছে অতীত হয়ে যাবে, তখন হয়তো আমরা মনে মনে ভাববো যে গত বছরটাতে আমরা কি পেলাম কি না পেলাম, প্রাপ্তি আর অপ্রাপ্তির ঝুলি খুলে বসবো। কিন্তু আমি তার ব্যতিক্রম, আমি কখনোই প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি খুলে বসি না। আমার হিসেবগুলো একটু অন্যরকম। যা কিছু জীবন থেকে চলে গেছে তা সমস্ত কিছুই অতীত হয়ে গেছে, সেগুলোকে নিয়ে পরে থাকার কোনো মানে হয় না। আজকের দিনটা যেমন কাটালাম, সেটা যেমন আজকে দিনটা অতিবাহিত হওয়ার পরপরই সেটা চলে যায়, সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। তেমনই প্রতিটা বছর জীবন থেকে যে কয়টা বছর চলে গেল তো চলেই গেল, যে কয়টা বছর সামনে আছে বা যে কয়টা দিন বেঁচে আছে সে কয়টা দিন যেন নিজের মতো করে বেঁচে থাকতে পারি এবং সমস্ত কিছু যেন আল্লাহ সহজ করে দেন, মানে জীবনযাপন থেকে ধরে সমস্ত কিছু যেন আল্লাহ সহজ করে দেন। এটাই প্রত্যাশা থাকে মনে মনে, এই দোয়াটাই থাকে। যেমনটা নিজের জন্য করি তেমনটা সবার জন্যই করি। ব্লগটা রেকর্ড করছি শনিবার দিন, অর্থাৎ গতকালকে, এবং আপনাদের সামনে প্রেজেন্ট করছি আজকে হচ্ছে রবিবার। সকাল 7টা থেকে শুরু করেছি ব্লগটা। সবাই এখনও ঘুমাচ্ছে, মানে বাচ্চারা এবং হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছেন এখনও, যেহেতু শনিবার সবার সব কিছুই বন্ধ। বছরের এই শেষ সময়টাতে মায়েদের উপর অনেক বেশি ধকল যায়, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুল গোয়িং আছে তাদের তো এক্সাম টেক্সাম লেগেই থাকে। আর তো সবাই বুঝছেন এটা আসলে অনেক বেশি দৌড়াদৌড়ি, বাচ্চাদেরকে প্রিপেয়ার করা পরীক্ষার জন্য, প্রতিটা দিন ওদেরকে রেডি করে দেওয়া, সাবজেক্টগুলো দেখা বা কোথাও ওরা আটকে গেছে কিনা সেগুলোকে আবার নতুন করে বুঝিয়ে দেওয়া, এই সমস্ত যে প্যারাগুলো যায় এক একটা মায়ের উপর দিয়ে, তারপরে আসলে সব কিছু মেনটেন করা, মানে বিভিন্ন ভাবে ব্রেনটাকে খাটাতে হয়। এটা হচ্ছে বাচ্চাদেরকে আপনি সময় দিতে হবে প্রচুর, তারপরে হচ্ছে সংসারে প্রচুর সময় দিতে হয়, তারপর সবার ডিজায়ার অনুযায়ী রান্নাবান্না তো থাকে, তারপর হচ্ছে সংসারের অনেক 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 টুকিটাকি কাজবাজ থাকে, নিট অ্যান্ড ক্লিনিংয়ের একটা বিষয় থাকে, তারপর অনেক কিছু। একটা সংসার মানে হচ্ছে পুরা কাজের একটা ইন্ডাস্ট্রি। তো সেই সমস্ত কিছুকে মেনটেন করার পর আসলে জীবনযাপনকে মনে হয় যে যতটা সহজে করা যায় ততটাই ভালো। তো যেটা করেছি গত কয়েকদিন হচ্ছে রান্নাবান্না নিয়ে খুব বেশি পেরাতে যাইনি, মানে যতটা সহজে রান্নাবান্না করা যায়, নাস্তা করা যায় ততটাই করে নিয়েছি। তো আজকে যেহেতু সকাল বেলা সবার ছুটির দিন আর বাচ্চাদেরও এক্সাম শেষ হয়েছে, তো ভাবলাম সকাল সকাল একটু উঠে পড়ি এবং একটা ভালো কোনো কিছু প্রিপেয়ার করি। তো আজকে করছি ইলিশ পোলাও রান্না, তার রেসিপি আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। ইলিশ পোলাও রান্না করার জন্য গোটা প্রিপারেশনটা নিতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। তো ভাবলাম চালগুলোকে আগে ভিজিয়ে রেখে দিই, ওই সময়টা চালটা ভিজতে থাকুক। আর পোলার চাল আমি এখানে 2 কাপ ব্যবহার করেছি, 2 কাপ পোলার চাল নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি পেস্ট করার জন্য, অর্থাৎ ইলিশ পোলাও করার জন্য যে মশলার মিশ্রণটা সেটা তৈরি করে নিব। পেঁয়াজের মিশ্রণ বা বাটা ব্যবহার করব আমি 3টা পেঁয়াজ, 3টা থেকে একটুখানি তুলে রাখছি, আমার কাছে মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে। আর এখানে 1 টুকরো আদা নিয়েছি, কতটা বড় সেটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। 2টা কাঁচামরিচ দিলাম। আর এই সমস্ত কিছুকে এখন আমি ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিব, আর কিছুই এখানে তেমন দিচ্ছি না। তো পেস্ট বানিয়ে রাখলাম একটা সাইডে। আর এখানে হচ্ছে আমি একটু দুধকে, মানে কুসুম গরম দুধকে লেবু চিপে রেখেছি। ওই যে টক দইটা নেই বাসায়, তো টক দইটাই ইনস্ট্যান্টলি বানিয়ে নিয়েছি আর কি। এখানে হচ্ছে আমি 2 চামচের মতো জিরা টেলে নিচ্ছি চুলায়, শুকনো খোলাতে টেলে নিব। এটা পাটায় বেটে রান্নাতে ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। আর যেহেতু আমি এই ইলিশ পোলাওটা অথেন্টিসিটি মেনটেন করে তৈরি করছি আর কি, মানে অথেন্টিক রেসিপিতে, তো এখানে খুব বেশি মশলার আধিক্য থাকবে না, একদম হালকা পাতলা মশলাই করব। অর্থাৎ পোলার চালের যে নিজস্ব ফ্লেভার আর ইলিশের যে নিজস্ব ফ্লেভার, এই দুইটাই মিলেমিশে সুন্দর একটা এরোমা আমার প্রয়োজন। এখানে আমার মশলার যে আলাদা অতিরিক্ত মশলা ব্যবহার করে যে বিরিয়ানি ভাইবটা আনবো সেটা আনতে চাচ্ছি না, তাহলে হয়ে যাবে আবার ইলিশের বিরিয়ানি। তো আমি চাচ্ছি ইলিশের পোলাওটা করতে, যেটা একদম অথেন্টিসিটি মেনটেন করে করার চেষ্টা করছি। ভাজা জিরাটাকে আমি পাটায় বেটে নিয়ে একদম সুন্দর করে একটা পাউডার ফর্ম করে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি, মানে চেলে নিয়েছি আর কি, সুন্দর করে যাতে পাউডার ফর্মটা চলে আসে। এবার বাকিটা বেটে নিচ্ছি। এভাবেই আমি জিরার মিশ্রণ থেকে আমি জিরার পাউডারটা বের করে নিব আর কি।
গ্রাইন্ডারেও করা যেত, কিন্তু গ্রাইন্ডারে হচ্ছে অনেক বেশি জিরা দিতে হতো। এই অল্প একটু জিরার জন্য গ্রাইন্ডার আসলে গ্রাইন্ড হবে না ভালো করে মশলাটা। তো যেহেতু অল্প জিরা, তাই পাটায় বেটে করে নিচ্ছি। তো পুরা জিরাটা আমার লাগবে না, ব্যবহারের সময় আপনারা দেখতে পাবেন কতটুকু দিচ্ছি। আর এক্সট্রা মশলা হিসেবে এখানে আমার মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর যাচ্ছে হলুদের গুঁড়া আধা চামচ করে। তো প্রথমে আমি যেটাতে রান্না করব সেটাতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পরে ওই তেলটার সাথে আরও কিছু তেল এড করে নিয়ে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব আর কি। এখানে আমি আলাদা করে তেলের পরিমাণটা ওইভাবে বলছি না, মানে গোটা রান্নাটাতে, অর্থাৎ পোলাও এবং ইলিশের যে প্রিপারেশন, গোটা রান্নাটাতে আমার আধা কাপের মতো তেল ব্যবহার করেছি। আধা কাপ তেল আমি আগেই একটা তেলের যে জার আছে তার মধ্যে মেপে নিয়েছি। তো সেই আধা কাপ তেলটাকেই 2 ভাগ করে আমি 2টা কড়াইতে ব্যবহার করছি আর কি, অর্থাৎ টোটাল রান্নাতে আমার আধা কাপ তেল লেগেছে। তো একদিকে আমি মশলাটা কষানো বসিয়ে দিয়েছি ইলিশের জন্য, আর একদিকে হচ্ছে চুলাতে তেল দিয়ে ওর মধ্যে যে চাল আছে পোলাওর চালটাকে ভেজে নিচ্ছি আর কি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে গ্রাইন্ডারে আমি মশলার পেস্ট তৈরি করেছিলাম ওই গ্রাইন্ডারটাকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে হচ্ছে টক দই যে ইনস্ট্যান্ট তৈরি করেছিলাম সেই টক দইটা দিয়ে দিয়েছি। এবার বলক চলে আসলে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাছ 7 পিস ব্যবহার করেছি আমার প্রয়োজন অনুযায়ী। 2 কাপ চালের জন্য 4 পিস থেকে 6 পিস, 5 পিস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মাছ দিতে পারেন। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে 7 পিস মাছ দিয়েছি। তবে 2 কাপ চালের জন্য কম করে হলেও 4 পিস মাছ দিতে হবে, না হলে চালের সাথে মাছের ফ্লেভারটা আসলে অ্যাডজাস্ট হবে না। তো আমার মাছটা হয়ে গেছে, আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে স্লো কুক করেছি মাছটাকে। স্লো কুক করে মাছটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার যে মশলাগুলো আছে ওটা চালের মধ্যে দিয়ে দিব, আর 4টা পিস মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মশলা সহ চালটাকে ভেজে নিচ্ছি। তবে গোটা রান্নাতেই কিন্তু হিটটা একদম স্লোতে রাখতে হয়, না হলে কিন্তু পুড়ে গেলে খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আর পানি ব্যবহার করেছি আমি এখানে 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি, মানে আমার চালটা একটু পুরাতন ছিল, 4 কাপ দিলে একটু বেশি হয়ে যেত, তাই আমি 3.5 কাপ পানি দিয়েছি। আর এবার পোলাওটা যখন হয়ে এসেছে তখন হচ্ছে আমি চতুর্দিকে ছড়িয়ে মাঝখানে মাছের টুকরোগুলো দিয়ে চতুর্দিকে ছড়ানো পোলাওগুলোকে আবার মাঝখানে মাছের উপর দিয়ে এনে কাভার করে দিয়েছি। তারপর মাছের বাটিতে থেকে যাওয়া অতিরিক্ত ঝোলটা মাঝখানে দিয়ে দিয়েছি, আর উপর দিক থেকে বেরেস্তা ছড়িয়ে 15 থেকে 20 মিনিটের মতো স্লো কুক করেছি, অর্থাৎ দমে দিয়েছিলাম আর কি। তো এখন খাবারটা সার্ভ করতে পারবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে। তো সবাই ঘুমাচ্ছে এখনও, ঘুম থেকে উঠুক তারপর একসাথে সবাই খাবো সকালের নাস্তা। এখন হচ্ছে আমি আপনাদের জন্য, যেহেতু রান্নাটা হয়ে গেছে আর আপনারা এতক্ষণ ধরে দেখেছেন, তাই আপনারা এটা ডিজার্ভ করেন। আপনাদের জন্য একটা প্লেটার সাজিয়ে দেখাচ্ছি আসলে রান্না করার পরবর্তী লুকটা কেমন হয়েছে। তো সব কিছু সালাদ টালাদ আমি এর মধ্যে কেটে রেডি করে ফেলেছি দমে দেওয়ার পরে। তো এই হচ্ছে রান্নার লুকিংটা, রান্না করার পর এরকম একটা লুকিং হয়েছে দেখতে, এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো বাসায় ট্রাই করবেন, যারা এখনও এইভাবে ইলিশ পোলাওটা ট্রাই করেননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে দুপুর 12টা বাজে। আপনাদের জন্য আমি এর মধ্যে আর ভিডিওটা নিতে পারিনি, কারণ এর মধ্যে আমার আবার দুপুরের খাবার দাবার রান্নার আয়োজন করতে হয়েছে, ঘরদোর অর্গানাইজ করতে হয়েছে। তো সব কিছু ভিডিও নিয়ে যে একটা রুম অর্গানাইজ করার সময় শুধু ভিডিওটা নিয়েছি আপনাদের জন্য। আর এখন হচ্ছে যে দুপুরবেলা আমি বাচ্চাদেরকে একটু ফল ছাড়িয়ে দিচ্ছি আর কি, মানে ওরা নিজেরা হাত দিয়ে ধরে নিয়ে যে খাবে ওটা আর হয় না, তো আমাকে ছাড়িয়ে একদম প্লেটে করে নিয়ে সামনে দিলে তারপর খাবে। তো বাচ্চাদেরকে দিয়ে আসলাম, ওরা বসে বসে একটু কার্টুন দেখবে হয়তো। এখন তো ওদের অবসর সময় যাচ্ছে, তো মাঝে মাঝে প্র্যাকটিস করাই ম্যাথগুলো আর ইংরেজি রিডিংটা, বাংলা রিডিংটা প্র্যাকটিস করাতে থাকি, না হলে আবার ভুলে যাবে। আর রোজাকে হচ্ছে আমি লেখাগুলো প্র্যাকটিস করাচ্ছি। রোজা হচ্ছে এবছরে থেকে নার্সারিতে যাচ্ছে আর কি। তো ওকে এবং রাজকে চাচ্ছি দুজনকে একসাথে একই স্কুলে দিতে। তো রাজ হচ্ছে অন্য স্কুলে যে আসবে শিফট করে, তার জন্য এক্সাম দিয়েছে। যদি টিকে যায় আল্লাহর রহমতে তাহলে একসাথেই হয়ে যেতে পারবে ভাই বোন। আর রোজা হচ্ছে রাজের আগে এক্সাম দিয়েছে, তো ও টিকে গেছে, ওর ভর্তিটাও কমপ্লিট হয়ে গেছে। আর রাজের এক্সামের রেজাল্ট দিবে আরও কয়েকদিন পর। তো নিজের স্কুলে ক্লাসের ফাইনাল এক্সামগুলো দেওয়ার পাশাপাশি আবার অন্য স্কুলে ট্রাই করার জন্য এক্সাম দেওয়া, এবং ওখানে যে দৌড়াদৌড়ি বা যে কাগজগুলো জমা দেওয়া, তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এক্সাম দেওয়ানো, তারপর একসাথেই সব কিছু পড়ে গেছিলো আর কি, মানে স্কুলের এক্সাম এবং ভর্তি এক্সামগুলো। যেদিন রাজের ফাইনাল এক্সাম শেষ হলো তারপর দিনে ছিল যে স্কুলে শিফট করবে সেই স্কুলের ভর্তি পরীক্ষা, তারপরের দিন ছিল
কারাতে সেরিমনি, ওর যে বেল্ট পেয়েছে ইয়েলো বেল্ট, সেটার সেরিমনি ছিল। তারপরে ছিল ক্লাস পার্টি, তার ভিতরে আবার অ্যানুয়াল ফাংশন হয়েছে, যেটাতে গোটা বছর জুড়ে ওরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছিল, যেমন হাতের লেখা, বাংলা ইংরেজি হাতের লেখা, তারপর হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, এরকম বিভিন্ন বা রিডিং স্কিল, ওইগুলা স্কুল থেকে মানে সারা বছর জুড়ে যা যা করানো হয়েছিল সব কিছু একসাথে করে একটা প্রোগ্রাম করেছে। আর যে বাৎসরিক যে খেলাধুলা থাকে, বাৎসরিক অ্যানুয়াল যে স্পোর্টস থাকে, তারপরে অ্যানুয়াল যে সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো থাকে, এগুলো বছরের শুরুতেই ওদের স্কুলে নিয়ে নেয়। তো এখন শেষে হচ্ছে সারা বছর জুড়ে ওরা যে পারফরমেন্সগুলো করলো তার উপরে হচ্ছে অ্যাওয়ার্ড দিয়েছে। তো এই আর কি, এগুলো নিয়েই অনেক বেশি আসলে রাশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এগুলো হচ্ছে রাজ তো এই কটা দিনে একটু ফ্রি আছে, বাসায় আমি ওকে যে ম্যাথগুলো প্র্যাকটিস করাই, তো একটা পেজ যদি সে ম্যাথ করে আর একটা পেজ হচ্ছে এভাবে ড্র করে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ও যখন এক্সামের আগে পড়াশোনা ছাড়া আমি ওকে ড্র করতে দিই না, বলছি এখন আর ড্র করা লাগবে না, তুমি আগে এক্সামটা দাও, তারপর ড্র করিও ইচ্ছে মতো। তখন আমাকে এরকম শর্ত দিয়েছে, ঠিক আছে আমাকে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আর ড্র করতে না করতে পারবে না, আমি কিন্তু ইচ্ছা মতো ড্র করবো সারা দিন রাত। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে করিও। তো এখন যখন একটু একটু প্র্যাকটিস করতে দিই ম্যাথগুলা, তারপরে হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে বাংলা রিডিং স্কিলগুলা ডেভেলপমেন্ট করার জন্য বা ধরে রাখার জন্য, তো সে হচ্ছে ওইগুলার পাশাপাশি একটা পেজ যদি সে লিখে, মানে একটা বা দুইটা অঙ্ক করে বা যাই করে, তো তার পাশাপাশি সে একটা পেজে ড্র করে। এই হচ্ছে গিয়ে ওর অবস্থা, মানে ও ড্রয়িং ছাড়া হচ্ছে গিয়ে নিজেকে ভাবতেই পারে না। ওর স্কুল থেকে হচ্ছে 10টা বাচ্চা যদি সিলেক্ট হয় মানে অঙ্কন প্রতিযোগিতা, তার মধ্যে মাশাআল্লাহ করে সেও একজন। তো যেটা বলছিলাম, অন্যান্য বাচ্চারা যেমন নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য শিল্পকলা বা বিভিন্ন রকমের একাডেমিক শিক্ষা নিয়ে থাকে, বিশেষ করে চিত্রাঙ্কনের বেলায়। তো রাজ কিন্তু সেরকম না, সে তার নিজের চেষ্টাতেই কিন্তু তার স্কিলটা ডেভেলপমেন্ট করেছে। আর মাঝে মাঝে আমি হচ্ছে যেখানে আটকে যায় ড্র করতে গিয়ে বা বুঝে না, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, ব্যাস এইটুকুনি। এইটুকু দিয়েই সে তার মানে ইচ্ছা অনুযায়ী সে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা, এর মধ্যে আমাদের গোসল টোসল শেষ, দুপুরের রান্নার আয়োজন, খাওয়া দাওয়া সবই শেষ হয়েছে, আর ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। নিজের স্কিন কেয়ারের বেলায় অন্যান্য সময় ফাঁকি দিলেও শীতের সময় কিন্তু ফাঁকি দেওয়া যায় না, ওই সময় কিন্তু আপনাকে মাস্ট এগুলো অ্যাপ্লাই করতেই হয় স্কিনের মধ্যে, না হলে দেখা গেছে যে স্কিন ফেটে যাওয়ার যে প্রবণতা এটা কিন্তু চলে আসে। আর আমরা যেহেতু গৃহিণীরা সারাদিন পানি ঘাটাই, কাজ করি, বিভিন্ন রকমের ঠান্ডা পানি টানি বা সাবান ওগুলোর মধ্য দিয়ে যাই, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের হাত পায়ের যত্নের প্রয়োজন আছে। প্রিয় আপু ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন এবং এ ধরনের ব্লগ সবসময় ওয়াচ করেন, তারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনাদের নিউজ ফিড থেকে আমি হারিয়ে যাব না, ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।